নমস্কার, বাংলা স্ফিয়ারে দুই ফুলের যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ থেকে আমি জেলাভিত্তিক পর্যালোচনা করব বলে মনস্থ করেছি। কেননা ভোট তো এখন দুয়ারে করা নাড়ছে। আজকে 18 তারিখ, 23 তারিখ প্রথম পর্যায়ের ভোট পশ্চিমবঙ্গের 152টি কেন্দ্রে। তার মানে 294-এর মধ্যে 50% ভোট আর 4 দিন পরেই হয়ে যাবে। তারপরে বাকি থাকবে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ অন্যান্য জেলাগুলি। দেখুন, প্রথমেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আমার তরফ থেকে দিয়ে রাখা উচিত। সেটা হলো, এর মধ্যে কোনো কোনো জেলায় গোল টেবিল করার সুবাদে আমি গিয়েছি, ফলে সেখানকার ভোট সংক্রান্ত কিছু তথ্য আমি সরেজমিনে দেখে আসার সুযোগ পেয়েছি, কিন্তু বাকিটা তো পাইনি। ফলে আমি যে পর্যালোচনা করব, সেই পর্যালোচনার মধ্যে এসেনশিয়ালি একটা জেনারেল প্রবণতার দিকেই আমি কথা বলবো। কেননা একেবারে মাইক্রো লেভেলে গিয়ে কোন সিটে কি হবে তার একটা আলগা ইঙ্গিত দিয়ে যাবো বটে, কিন্তু তার চাইতে বেশি কিছু করব না। আজকে আমি প্রধানত 3টে জেলার নিয়ে আলোচনা করতে চাই: কোচবিহার, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। 4টে জেলা নিয়ে আলোচনা করতে চাই। এখন আগামীকাল ভাবছি 2 দিনাজপুর এবং মালদহ নিয়ে করব। এখন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে এত আলোচনা হচ্ছে উত্তরবঙ্গে কে কীরকম করবে। আমাদের মুখ্যমন্ত্রী এবং তার ভ্রাতুষ্পুত্র অসংখ্যবার করে ওখানে গেছেন, প্রচার করেছেন। এই তো গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারেই ছিলেন। কিন্তু একটা জিনিস যেটা এবারও মোটামুটি পরিষ্কার, সেটা হলো এই উত্তরবঙ্গে বিজেপি বেশ কিছুদিন আগেই যে শিকড় গেড়েছিল, তৃণমূল কিন্তু তাতে এখনো পর্যন্ত সেভাবে সিঁধ কাটতে পারেনি। ফলে ওভারঅল দেখতে গেলে এই 4টি জেলায় 2021 সালের ফলাফলেরই পুনরাবৃত্তি হবে বলে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলে আমি এই রকম একটা ধারণায় পৌঁছেছি। এখানে প্রশ্ন, লেজিটিমেট প্রশ্ন দুটো। এক, বিজেপি এই দুর্গটা তাদের নিজেদের আয়ত্তে রাখতে পারছে কি করে? আর 2, তৃণমূল কেনই বা এত মরিয়া চেষ্টা সত্ত্বেও বিজেপির এই দুর্বৃত্তে কামান দাগতে, এই দুর্গে কামান দাগতে পারছে না। এখন প্রথম প্রশ্নটার আলোচনায় যে বিজেপি কেন এটাকে এখনো তাদের মোটামুটি অক্ষত দুর্গ হিসেবে রক্ষা করেছে, সেখানে একটি ফ্যাক্টর যা মিডিয়ার আলোচনায়, খবরের কাগজের লেখালেখিতে আমি দেখছি প্রায় অনুচ্চারিত অবস্থায় রয়ে গেছে। অথচ বিজেপির সাফল্যের পিছনে সবচেয়ে বড় সত্যটা যদি কিছু থাকে, তাহলে তা হল আরএসএসের সংগঠন এবং একেবারে নীরবে চা বাগান এবং জনজাতিদের বিবিধ গোষ্ঠীর সঙ্গে তারা যেভাবে দৈনিক স্তরে মিলেমিশে একাকার হয়ে আছে, তার খবর হয়তো কেউ রাখেন, কেউ রাখেন না। যারা রাখেন তারা এর গুরুত্ব বোঝেন না, কিংবা গুরুত্ব বুঝলেও হয়তো চাকরির ভয়ে
সেসব কথা লেখেন না। কিন্তু আদত ব্যাপারটা হলো, এবার উত্তরবঙ্গের এই 4 জেলায় ভোটটা ততখানি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির হচ্ছে না, হচ্ছে একদিকে হিন্দুত্ব এবং অন্যদিকে হিন্দুত্ব বিরোধী শক্তির মধ্যে। দেখুন, উত্তরবঙ্গ একটা, যে কোনো কলকাতা থেকে যাওয়া লোকের পক্ষে এর জনবিন্যাস বোঝা একরকম খুবই কষ্টসাধ্য, কেননা বিবিধ জনজাতি এখানে বাস করে এবং তাদের মধ্যে যে পারস্পরিক খুব একটা সাংঘাতিক ভাব ভালোবাসা আছে তাও নয়। যেমন ধরুন, আদিবাসী আর নেপালিদের মধ্যে এই তল্লাটে বিরোধ অনেক দিনের। তার কারণ আদিবাসীরা তো সত্যিকারের অর্থে এখানকার আদিবাসিন্দা, নেপালিরা এসেছেন পরে। কিন্তু আর আদিবাসীরা মনে করেন, এবং সঙ্গত কারণেই মনে করেন, যে নেপালিরা পরে এসে তাদের জায়গা জমি সব কিছু একেবারে হস্তগত করে রেখেছে। একইভাবে এই উপজাতি জনজাতির মধ্যেও কিন্তু অনেক ধরনের ট্রাইব আছে। এক দলকে বলে ব্ল্যাক ট্রাইব, আরেক দলকে বলে হোয়াইট ট্রাইব। এখন উত্তরবঙ্গের এইসব এলাকা প্রধানত চা শিল্প এবং চা বাগান নির্ভর। এখানে একদা আমরা যখন উত্তরবঙ্গ কভার করতে যেতাম, তখন দেখেছি যে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির নিয়ন্ত্রণ চা বাগানের শ্রমিক কর্মচারীদের উপর কতখানি। যেভাবে গোটা বাংলা জুড়ে বামেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, একেবারে সেই ফর্মুলা মেনেই একটার পর একটা চা বাগানে এখন আর বাম ট্রেড ইউনিয়নের অস্তিত্ব বলেই কার্যত কিছু নেই। এবং এইখানেই এই যে একটা মস্ত বড় ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামের মধ্যে নীরবে প্রবেশ করে আজকে ডালপালা শাখা প্রশাখা বিস্তার করে আছে আরএসএস। এবং তার চেয়েও বড় কথা, দেখুন, আদিবাসীরা তো সাধারণত তারা মনে করে তাদের পরব হচ্ছে জিতিয়া করম। এছাড়াও আরও নানা, সাঁওতালদের একরকম, ওরাওদের একরকম, ভিলদের আরেক রকম। কিন্তু উত্তরবঙ্গে যদি যান, দেখবেন রাম মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির ছেয়ে গেছে এই একটার পর একটা চা বাগানে। আমি দুটি বড় চা বাগানের কথা আপনাদের বলতে পারি। একটার নাম কাদম্বিনী, আরেকটির নাম তালহাটি। দুটোই খুব বড় চা বাগান। এই দুটি চা বাগানের ভিতরে ঢুকলে আপনারা বিস্মিত হয়ে যাবেন যে এখানে কালী মন্দির, রামের মন্দির এবং বজরংবলীর মন্দির হু হু করে গড়ে উঠেছে। এখন একটা হিন্দুত্বের আমব্রেলার মধ্যে এই বিবিধ বিবদমান জনজাতিকে নেপালিরা সহ, নেপালিদের আনা সহজ, কেননা তারা হিন্দু, একটা ছাতের তলায় আনার যে সাফল্য, সেই সাফল্য কিন্তু বিজেপির নয়।
সত্যি কথা বলতে কি, একটা প্যান নর্থ বেঙ্গল ইনফ্লুয়েন্স থাকা কোনো বিজেপি নেতাই নেই। যে নেতারা উত্তরবঙ্গে রাজনীতি করেন তাদের একটা স্থানিক প্রভাব আছে, এক এক জায়গায় হয়তো এক একজন বেশ জনপ্রিয়, কিন্তু একসময় যেমন ধরুন কমল গুহ যে অর্থে উত্তরবঙ্গের নেতা ছিলেন, কিংবা ফরওয়ার্ড ব্লকের বর্মনরা যে অর্থে নেতা ছিলেন, সেই অর্থে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে এখনও একজন নেতাকেও তৈরি করে উঠতে পারেননি, যার কথা ওই শিলিগুড়ি থেকে কোচবিহারে ভুটান সীমান্ত পর্যন্ত সবাই শিরোধার্য করে। অতএব এটাই হচ্ছে বিজেপির তাদের গড় ধরে রাখার সবচাইতে আবশ্যিক শর্ত এবং সবচাইতে নীরব, অঘোষিত, অনুচ্চারিত সত্য। দেখুন, এই তল্লাটের চা বাগানগুলোতে যান, দেখবেন আরএসএসের একটা ওয়ান মাস্টার স্কুল স্কিম আছে, যাকে তারা নাম দিয়েছেন একল। এই একল স্কুলে আদিবাসী ছাত্রছাত্রীদের বিনে পয়সায় পড়ানো হয় এবং বাচ্চা কাচ্চাদের পড়ানোর পরে অনেক সময় তাদের অভিভাবকরাও ক্লাসে আসেন, শিক্ষিত হওয়ার চেষ্টা করেন, এবং সেখানে এক্স্যাক্টলি কি পড়ানো হয় আমি তো বলতে পারবো না, কিন্তু শৃঙ্খলা, দেশাত্মবোধ ইত্যাদি নানাবিধ জিনিস একেবারে শিশু মনকে শিখিয়ে তাদেরকে তৈরি করা হয়। আর এই যে শিক্ষকেরা এই বাগানগুলোতে একল স্কুল খুলে আছেন, তারা সবাই কিন্তু বাঙালি, কিন্তু বেশিরভাগই উত্তরবঙ্গের মানুষ নন। কেউ কেউ এসেছেন বীরভূম থেকে, কেউ পুরুলিয়া থেকে, কেউ দক্ষিণবঙ্গের অন্য জায়গা থেকে। এই মাস্টারমশাইরা ওই বাগানেই থাকেন, সেখানেই ডেরা করে থাকেন। ক্লাসে পড়ানো ছাড়াও সারাটা দিন, সারাটা রাত তারা গ্রামের মানুষের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে আড্ডা দেন, রামায়ণ মহাভারতের গল্প বলেন, তাদের সুখ দুঃখের সঙ্গী হন। অনেক সময় সাক্ষরতাহীন জনজাতিকে তাদের টুকটাক স্মারকলিপি বা কোনো আবেদন ইত্যাদি লিখতে সাহায্য করেন। মা, মাসি, ভাই, বোন এদের সবার সঙ্গে একাত্ম হয়ে তারা এই বাগানগুলোতে নীরবে সংগঠন গড়ে রেখেছে। বিজেপি যে এখানে সত্যিকারের একটা তাদের শিকড় অনেক নিচে অবধি পৌঁছে দিতে পেরেছে, সেটা তাদের রাজনৈতিক সংগঠনের কৃতিত্ব নয়, যতটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবিধ শাখা সংগঠনের কৃতিত্ব। এবং যে কাজটা তারা ভোটের সময় এলে করতে শুরু করেন আর ভোট চলে গেলে বন্ধ করে দেন, তাও নয়। এরা 12 মাস 30 দিন 24x7 এই কাজে লেগে আছে। এখন হঠাৎ হঠাৎ আপনারা উত্তরবঙ্গে গেলে দেখবেন কীর্তনের দল গজিয়ে উঠছে। একটা খোল নিয়ে কেউ জমা হলে সঙ্গে সঙ্গে হারমোনিয়াম নিয়ে পাশের গ্রাম থেকে কেউ চলে এলো, আরেকটা বাজনা নিয়ে কেউ চলে এলো, এবং কীর্তন গাইতে গাইতে তারা আপন মনে গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এটাও কিন্তু
আদিবাসী অধ্যুষিত চা বাগানের নতুন সাংস্কৃতিক একটা দিক, যে দিকগুলোর উপরে আমাদের মিডিয়ার কোনো হাওয়াই পড়ে না। কেউ জানতে চায় না যে বিজেপি হঠাৎ এই সেদিনের দল উত্তরবঙ্গের মতো একটা ভূখণ্ডে, যেখানে সত্যি কথা বলতে কি বিজেপির নামটাই হয়তো 15 বছর আগে কেউ সেভাবে শোনেনি, সেখানে তারা এত দাপট দেখাচ্ছে কি করে? বিজেপির এই যে ভরসার জায়গাটা, অর্থাৎ আরএসএস, এটা তারা আন্ডার দ্য রাডার রেখে কাজ করে। আরএসএস কিন্তু সক্রিয়ভাবে রাজনৈতিক ক্রিয়াকলাপে থাকে না, দৈনন্দিনভাবে তো থাকেও না। কিন্তু যখন ভোটের সময় আসে, বিশেষ করে এবারের ভোটে দেখা যাচ্ছে আরএসএস অতিমাত্রায় সক্রিয়। যে সক্রিয়তাটা এর আগের ভোটগুলোতে ততটা দেখা যায় না, কেননা আরএসএসের একটা প্রভাবশালী অংশ মনে করত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেওয়া হলে পশ্চিমবঙ্গ বাম এবং কংগ্রেসের দখলে চলে যাবে, অতএব তার চাইতে মমতাকে রেখে দেওয়া ভালো। মমতা সম্পর্কে এই মূল্যায়ন আরএসএসের আমূল বদলে গেছে এই সাম্প্রতিককালের 2-3 বছরে। কেননা পশ্চিমবঙ্গটাকে তারা আর বিজেপি দখল করতে পারলো কি পারল না, সেই প্যারাডাইম থেকে দেখছেনই না। তারা দেখছেন ভারতীয় সুরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে। তারা মনে করছেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে পাকিস্তানের আইএসআই যেভাবে আমাদের সীমান্ত জেলাগুলোতে ওপারে সক্রিয় হয়ে উঠেছে, ডজন ডজন স্লিপার সেলকে ট্রেন করছে, তাতে মমতার হাতে এই রাজ্যের সুরক্ষা আর নিরাপদ নয়। কেননা 15 বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় স্রেফ নিজের ভোটের কারণে বাকি সব কিছুর মতো আমাদের সীমান্ত সুরক্ষার প্রশ্নটাও সচেতনভাবে অবহেলা করেছেন। আর করেছেন বলেই এবারের ভোটে তাকে তার বেশ কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করতে হবে। দেখুন, বামেরা যখন এ রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন আরএসএস তখন এইসব জায়গায় দাঁত ফোটাতেই পারেনি। গত 15 বছর ধরে যে পেরেছে, সেটা কেউ কেউ বলবেন, বামেরা বলে থাকেন বামেদের অবদান, মমতার দাক্ষিণ্য এবং অবদান। আমি কিন্তু অতটা বলবো না। আমি বলবো মমতার প্রশাসনের এ ব্যাপারে হয় নির্বুদ্ধিতা, নয় একটা কোয়াইট অ্যাকসেপ্টেন্স। কেননা আমরা অতীতে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে বিজেপি অতি তেঁদরের দল, কিন্তু আরএসএস ভালো। আরএসএস নেতারা অন্য রকম মানুষ। এবং এই যে সেটিংয়ের তত্ত্ব বলে একটি বিষয়
বাজারে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এখনও মাঝে মাঝে ইতিউতি উকি দিচ্ছে, তার পিছনেও কিন্তু যে থিওরিটা সবচেয়ে বেশি কার্যকর, সেটা হলো আরএসএসের সর্বোচ্চ নেতারা দিদিমণিকে অপসারিত করতে চায় না বলেই এখানে বিজেপি শেষ পর্যন্ত কিছু করবে না। আমি তর্কের খাতিরে যদি ধরে নিই এই তত্ত্বের অনেকখানি সত্য, তাহলেও তার চেয়েও বড় সত্য 2026-এ যেটা, সেটা হলো আরএসএসের যদি মমতা সম্পর্কে কদাচ কোনো মোহগ্রস্ততা থেকেও থাকে, এই ভোটের মুখে তার ছিটে ফোটাও আর অবশিষ্ট নেই। ফলে আরএসএস এই ভোটের লড়াইকে সামনে রেখে আসলে বাংলার সুরক্ষা নিয়ে অনেক বেশি ভাবিত, এবং এই ভাবনারই একটা বাই ডিফল্ট সুফল পেতে চলেছে বিজেপি। আবার কোথায় কি হতে পারে সেই আলোচনা আমি আগামীকাল করতে পারি, আর আপনারা চাইলে আমি আজকেও করতে পারি, কিংবা এখনও করতে পারি। যেমন ধরুন, এখানে আদিবাসী এবং নেপালিদের মধ্যে তো দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব আছে। এরা খুব সুখে শান্তিতে পারস্পরিক সহাবস্থান করতে পারে না। এই যে মাদারিহাটে একজন নেপালিকে বিজেপি প্রার্থী করেছে, তার ফলে আদিবাসীরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তারা মনে করছেন যে একবার যদি নেপালি প্রার্থী এখানে জিতে যায়, তাহলে তাদের অস্তিত্ব ধীরে ধীরে বিপন্ন হয়ে যাবে। প্রথমে এমএলএ নেপালি হবে, তারপর এমপি নেপালি হবে, তারপর নেপালিদের প্রভুত্ব আমাদের মানতে হবে। সুতরাং এই যে কন্ট্রাডিকশনগুলো বিটুইন দ্য আদিবাসীজ আর নেপালি অন দ্য ওয়ান হ্যান্ড, আর আদিবাসী সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন দ্য আদার, এই কন্ট্রাডিকশনগুলো ম্যানেজ করা আমার মতে একটা অলমোস্ট ইম্পসিবল টাস্ক। কিন্তু নীরবে আরএসএস পুরোটা না পারলেও অনেকখানি এটা সম্ভব করতে পেরেছে। সুতরাং কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 4টি জেলায় বিজেপি এই ভোটের মুখে অত্যন্ত শক্ত উইকেটের উপর দাঁড়িয়ে আছে। তাদের দুর্ভাবনা বলতে কার্যত কিছুই নেই। আসন ভিত্তিক আলোচনা আমি এক্ষুনি করছি না, কারণ তাতে এই এপিসোডটা অনেক ভারী হয়ে যাবে। পরের এপিসোডে আমি আসন ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।